2024 সালে 5ই আগস্ট একটা ইতিহাসের সাক্ষী হয় বাংলাদেশ। ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালায় স্বৈরাচারী শেখ হাসিনা এবং বাংলাদেশ মুক্ত হয় প্রায় 16 বছরের স্বৈরশাসন থেকে। এরপর পেরিয়ে গেছে আরও প্রায় 1.5 বছর। নানান জল্পনা কল্পনা পেরিয়ে ঘোষণা করা হয় নির্বাচনের তারিখ। তবে এইবারের নির্বাচনটা হতে যাচ্ছে সম্পূর্ণভাবে ভিন্ন। প্রথমত, প্রায় 16 বছর পর দেশের জনগণ একটা সুষ্ঠু নির্বাচন পাবে, আর তার সঙ্গে যুক্ত হচ্ছে গণভোট। একদিকে অন্তর্বর্তীকালীন সরকার সহ জামাত এনসিপির জোট প্রচারণা চালাচ্ছে হ্যাঁ ভোটে, অন্যদিকে বিএনপি প্রচারণা চালাচ্ছে না ভোটে। কিন্তু এই গণভোট যদি হ্যাঁ জয়যুক্ত হয়ও, তাহলেও কি হবে? গণভোট হ্যাঁ বা না এর জয় হলে কি হবে বা হবে না, তার আগে আমাদের বুঝতে হবে গণভোট কেন হচ্ছে। বাংলাদেশে গণভোট হচ্ছে মূলত এই কারণে যে দেশের বর্তমান সাংবিধানিক কাঠামোতে গুরুতর দুর্বলতা রয়ে গেছে। এসব দুর্বলতার সুযোগ নিয়ে বরাবর ক্ষমতায় অতিরিক্ত কেন্দ্রীকরণ ঘটেছে, স্বৈরাচারী প্রবণতা তৈরি হয়েছে এবং ক্ষমতাশালীরা সংবিধান ও রাষ্ট্রযন্ত্রকে নিজেদের স্বার্থে ব্যবহার করার সুযোগ পেয়েছে। গণভোটের মাধ্যমে কাঠামোগত সমস্যাগুলো চিহ্নিত করে সাংবিধানিক সংস্কার আনার চেষ্টা করা হচ্ছে, যাতে ভবিষ্যতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী আর অবাধ ক্ষমতা প্রয়োগ করতে না পারে এবং রাষ্ট্র পরিচালনায় জবাবদিহি ও ভারসাম্য নিশ্চিত হয়। কারণ একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও টেকসই দেশের জন্য প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো একটি শক্ত, গণতান্ত্রিক ও জনগণের অধিকার সুরক্ষাকারী সংবিধান, আর সেই লক্ষ্যেই এই পরিবর্তনের উদ্যোগ। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে কি হবে? গণভোটে হ্যাঁ জয় হলে সংবিধানের পরিবর্তন হবে। আজকে আমরা এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলবো। তৈরি হবে 2 কক্ষ বিশিষ্ট সংসদ। বর্তমান বাংলাদেশ সংসদ 1 কক্ষ বিশিষ্ট, কিন্তু হ্যাঁ ভোটের জয় হলে তৈরি হবে 2 কক্ষ বিশিষ্ট সংসদ। উচ্চকক্ষ গঠিত হবে 100 সদস্য নিয়ে এবং ভোটের অনুপাতে এতে সংসদে ছোট দল, বড় দল, সংখ্যালঘু সহ সবার জায়গা হবে সংসদে। এছাড়া 2 কক্ষ বিশিষ্ট সংসদ হলে সহজে এবং একতরফা আইন প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়বে। সীমিত হবে প্রধানমন্ত্রী পদের মেয়াদ। জুলাই জাতীয় সনদের এই প্রস্তাবটাই বোধহয় সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের জন্য। মানুষ হিসেবে আমাদের ক্ষমতার প্রতি লোভ সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তাই ক্ষমতার প্রতি লোভ দূর করার জন্য একমাত্র সমাধান হিসেবে ধরা হয় ক্ষমতার সীমিতকরণ। এখন পর্যন্ত বাংলাদেশে একজন ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী হতে পারবে তার কোনো নির্দিষ্ট মেয়াদ নেই। তাই যেই ক্ষমতায় যায় সেই ক্ষমতা কুক্ষিগত করে আজীবনের জন্য বহাল থাকতে চায়। কিন্তু এবার পরিবর্তন হবে এই নিয়ম। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে একজন ব্যক্তি যত মেয়াদি হোক না কেন 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারে না, এবং এই নিয়মের ফলে স্বৈরাচার তৈরি হওয়া বন্ধ হবে এবং নিয়মিতভাবে ক্ষমতার পালাবদল নিশ্চিত হবে। আনা হবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য। বর্তমানে বাংলাদেশের শাসন ব্যবস্থার ক্ষমতার ভারসাম্য প্রায় নেই বললেই চলে। প্রধানমন্ত্রী কার্যত রাষ্ট্রের সব ক্ষমতার কেন্দ্রবিন্দু। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে দেশের সর্বোচ্চ পদে থাকলেও বাস্তবে তার ভূমিকা অনেকটাই আনুষ্ঠানিক, আর বিচার বিভাগ ও নির্বাচন কমিশনও দীর্ঘদিন ধরে নির্বাহী ক্ষমতার প্রভাবে বাইরে থাকতে পারেনি। সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরামর্শ কিংবা সুপারিশ ছাড়াই নিজ এখতিয়ারে কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও নিয়ন্ত্রক পদ নিয়োগ দিতে পারবে। এর মধ্যে রয়েছে জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, বাংলাদেশ প্রেস কাউন্সিল, আইন কমিশন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা। এই পরিবর্তনের ফলে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নির্বাহী সরকারের সরাসরি নিয়ন্ত্রণের বাইরে থেকে স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং রাষ্ট্র পরিচালনায় কার্যকর চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রত্যাবর্তন। আওয়ামী লীগ সরকার প্রভাব খাটিয়ে 2011 সালে বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। নতুন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার ফলে নির্বাচন জালিয়াতি বন্ধ করা যাবে এবং সরকারের দল বা নির্দিষ্ট একটা গোষ্ঠীর হাতে নির্বাচন কারচুপি করার সুযোগ বন্ধ হবে। ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে। ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হলে সংসদে ভারসাম্য ও নিরপেক্ষতা বাড়বে। এতে বিরোধী দলের কণ্ঠ দমন করা কঠিন হবে। সংসদীয় কার্যক্রমে সরকারের ওপর কার্যকর নজরদারি থাকবে এবং একক দলের দ্বারা সংসদ নিয়ন্ত্রণের সুযোগ কমে যাবে। ফলে ক্ষমতা কেন্দ্রীকরণ কমে গণতন্ত্র শক্তিশালী হবে। হাইকোর্টের বিচারক নিয়োগ। এতদিন প্রধানমন্ত্রী হাইকোর্টে বিচারক নিয়োগ করতে পারতেন,
কিন্তু হ্যাঁ ভোটের জয় হলে বন্ধ হয়ে যাবে এই নিয়ম। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন কমিশনের মাধ্যমে নিয়োগ হবে বিচারপতি। এতে করে কোনো দল বা গোষ্ঠীর পক্ষপাতী বিচারক নিয়োগ হওয়ার আশঙ্কা কমে যাবে এবং নিউট্রাল বিচার ব্যবস্থা অর্জিত হবে। এছাড়া বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে। বড় বড় সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ। প্রধানমন্ত্রী এতদিন পিএসএসসি, দুদকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোয় নিজের ইচ্ছামতো কর্মকর্তার নিয়োগ দিতেন, কিন্তু এখন সে সুযোগ বন্ধ হবে। বিরোধী দলীয় স্পিকার, সরকার দলীয় নেতা এবং বিরোধী দলের নেতার সমন্বয়ে গঠিত কমিটি থেকে এসব গুরুত্বপূর্ণ জায়গার নিয়োগ দেওয়া হবে। এতে করে একপাক্ষিক কর্মকর্তার সংখ্যা কমে যাবে এবং এসব প্রতিষ্ঠানে নিয়োগ স্বচ্ছতা আসবে এবং কমে যাবে দুর্নীতি। এমপিদের সংসদের স্বাধীন ভোট। এমপিদের সংসদে স্বাধীন ভোটের অধিকার থাকলে দলীয় হুইপের বাইরে গিয়ে তারা জনগণের স্বার্থে সিদ্ধান্ত নিতে পারবেন। এতে সংসদ দলীয় রাবার স্ট্যাম্প না হয়ে বাস্তব বিতর্ক ও জবাবদিহির কেন্দ্রে পরিণত হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী ও দলীয় নেতৃত্বের ওপর অতিরিক্ত নির্ভরতা কমবে। এত কিছুর পরেও একটা আশঙ্কা থেকেই যায়, কি হবে যদি সরকার দল হুট করে আবার সংবিধান পরিবর্তন করে ফেলে? চিন্তার কোনো কারণ নেই, বন্ধ হচ্ছে এ পদ্ধতিও। হ্যাঁ ভোটে জয় হলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পরিবর্তন সহ আরও বেশ কয়েকটি পরিবর্তন করতে নিতে হবে গণভোট, যা সহজেই সংবিধান পরিবর্তন করার আশঙ্কাকে সম্পূর্ণভাবে দূর করবে। এসব ছাড়াও বেশ কয়েকটি পরিবর্তন হবে এবং প্রত্যেকটি পরিবর্তন বাংলাদেশ এবং বাংলাদেশের নাগরিকদের পক্ষেই। 24শে গণঅভ্যুত্থান সহ অতীতে যত গণঅভ্যুত্থান হয়েছে সবগুলোর আশা ছিল বাংলাদেশ রাষ্ট্রকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য, কিন্তু সাংবিধানিক বাধা এবং ফাঁকফোকরের কারণে এসব সম্ভব হয়নি। যদি সংবিধানটি পরিবর্তন হয় তাহলে আমরা আশা করতেই পারি আমাদের দেশ ধীরে ধীরে একটা গণতান্ত্রিক ও দুর্নীতিমুক্ত হওয়ার দিকে এগিয়ে যাবে। যে আশা নিয়ে 15 শতকের বেশি মানুষ শহীদ হয়েছেন তা সম্পূর্ণভাবে পূরণ না হলেও হ্যাঁ ভোটে জয় হলে তাদের আশা আংশিকভাবে হলেও পূরণ হবে। তাই গণভোটকে হ্যাঁ দিন এবং ভবিষ্যতে কোনো স্বৈরাচার আসার রাস্তা বন্ধ করে দিন।